বিবাহবিচ্ছিন্না আইএএস ম্যাডাম সাধারণ পোশাকে শাড়ি কিনতে পৌঁছান। দোকানদার স্বামী পুলিশ ডেকে আনে। তারপর যা হল, সকাল 10টা বাজছিল। শহরের সবচেয়ে বড় বাজার সঙ্গম চক ধীরে ধীরে তার গতি পাচ্ছিল। দোকানগুলোর শাটার উপরে উঠছিল। চায়ের দোকান থেকে ওঠা ধোঁয়া আর মানুষের গলার আওয়াজ মিলে এক অদ্ভুত চাঞ্চল্য তৈরি করছিল। কিন্তু সেই ভিড়েই এক মহিলা চুপচাপ হাঁটছিলেন। সাধারণ একটি শাড়ি, কোনো লোক দেখানো ব্যাপার নেই। চুল সাধারণভাবেই বাঁধা, মুখে কোনো মেকআপ নেই, কিন্তু চোখে কিছু একটা ছিল। একটা কষ্ট, একটা ইতিহাস, আর একটা গভীর নীরবতা। তার নাম ছিল অনামিকা। কেউ জানত না যে এই সাধারণ দেখতে মহিলাটি দেশের সবচেয়ে কঠোর এবং সৎ আইএএস অফিসার। কিন্তু আজ সে আইএএস ছিল না। আজ সে শুধুই একজন বিবাহবিচ্ছিন্না নারী ছিল। অতীতের ছায়া। 3 বছর আগে অনামিকার নাম পুরো রাজ্যে প্রতিধ্বনিত হতো। প্রতিটি ফাইল, প্রতিটি সিদ্ধান্ত স্পষ্ট এবং কঠোর। তার বিয়ে হয়েছিল এক সফল ব্যবসায়ী রাঘবের সাথে। শুরুতে সবকিছু নিখুঁত ছিল, কিন্তু ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। রাঘব তার সাফল্যে ঈর্ষান্বিত হতে শুরু করেছিল। তোমার ঘরের চেয়ে অফিসের চিন্তা বেশি। তুমি আইএএস তো কি হয়েছে, ঘরের মেয়ে মানুষই তো। এসব কথা রোজই হতে লাগল। একদিন রাঘব রেগে গিয়ে বলল, হয় চাকরি ছাড়ো, নয়তো এই বাড়ি ছাড়ো। সেদিন অনামিকা সিদ্ধান্ত নিয়ে নিল, আমি নিজেকে ছাড়তে পারব না। এবং সেই রাতেই সে বাড়ি ছেড়ে চলে গেল। বিবাহবিচ্ছেদ এবং একাকিত্ব। আদালতে বিচারক যখন জিজ্ঞাসা করলেন, আপনি কি এই সম্পর্ক শেষ করতে চান? অনামিকার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠস্বর দৃঢ়। হ্যাঁ, আমি এই সম্পর্ক থেকে মুক্ত হতে চাই। বিবাহবিচ্ছেদ হয়ে গেল। সমাজ তাকে বিচার করল, আত্মীয়রা দূরত্ব তৈরি করল, এবং মিডিয়া তাকে অহংকারী মহিলা আখ্যা দিল। কিন্তু সে কখনো জবাব দেয়নি, শুধু কাজ করে গেল। আজকের দিন, শাড়ির দোকান। আজ অনেক দিন পর সে ভাবল, চলো নিজের জন্য কিছু কেনা যাক। সে রাজলক্ষ্মী শাড়ি সেন্টারে প্রবেশ করল। দোকানটা অনেক বড় ছিল, চারদিকে রঙিন শাড়ি। দোকানদার কাউন্টারে দাঁড়িয়েছিল, এবং তার নজর যখন ওই মহিলার উপর পড়ল, সে থমকে গেল। তার চোখে পরিচয় ছিল। সে ছিল রাঘব। হ্যাঁ, সেই রাঘব। এখন সে একটি শাড়ির দোকান চালাচ্ছে। প্রথম দর্শনে দুজনের চোখ মিলল। সময় যেন থমকে গেল। 3 বছরের দূরত্ব এক মুহূর্তে সামনে এসে দাঁড়াল। রাঘবের চোখে প্রথমে বিস্ময় ফুটে উঠল, তারপর এক হালকা হাসি। কিন্তু সেই হাসি ভালোবাসার ছিল না, সেটা ছিল ব্যঙ্গ, খোঁটা দেওয়ার শুরু। রাঘব ধীরে ধীরে বলল, আরে ম্যাডাম, আজ আমাদের দোকানে কিভাবে আসা হলো? তার কণ্ঠস্বরে সম্মান ছিল না, উপহাস ছিল। অনামিকা শান্তস্বরে বলল, আমাকে একটি শাড়ি দেখতে হবে। রাঘব হেসে উঠল, শাড়ি? আপনি তো বড় অফিসার, এই সাধারণ শাড়িগুলো আপনার কোনো কাজের হবে না। দোকানে উপস্থিত লোকজন ধীরে ধীরে তাদের দিকে তাকাতে লাগল। ভিড়ের পরিবেশ। কিছু লোক ফিসফিস করতে লাগল। মনে হয় জানাশোনা আছে। কে এই মহিলা? রাঘব জোরে বলল, আরে ভাই, এ তো সেই আমার এক্স ওয়াইফ, প্রাক্তন স্ত্রী, আইএএস ম্যাডাম। ভিড়ের মধ্যে আলোড়ন সৃষ্টি হল। কিছু লোক হাসল, কেউ কেউ অবাক হয়ে গেল। অপমানের চূড়ান্ত। অনামিকা শুধু একটি শাড়ি তুলল। এটা দেখান। রাঘব শাড়িটা ছিনিয়ে নিয়ে বলল, আগে টাকা দেখান। সে চমকে উঠল, কি মানে? রাঘব বলল, মানে হলো এই যে এখন আপনি আমার ঘরের কেউ নন, তাহলে বিশ্বাস কেন করব? ভিড়ের মধ্যে কিছু লোক হেসে উঠল। অনামিকার চোখে জল এসে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। পুলিশ ডাকার হুমকি। রাঘব ফোন তুলল, হ্যালো পুলিশ স্টেশন, এখানে এক মহিলা বিনা টাকায় শাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুরো দোকান স্তব্ধ হয়ে গেল। অনামিকা হতবাক হয়ে গেল। ভিড়ের প্রতিক্রিয়া। এত বড় অফিসার, চুরি? মনে হয় লোক দেখানো ব্যাপার ছিল। সবাই কথা বলতে শুরু করল। কেউ সত্যিটা জানার চেষ্টা করল না। অনামিকার নীরবতা। সে কিছুই বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে এখন আর জল ছিল না, শুধু একটা সিদ্ধান্ত ছিল। পুলিশের আগমন। 10 মিনিট পর পুলিশ চলে এলো। একজন ইন্সপেক্টর ভেতরে ঢুকলেন। কি হয়েছে এখানে? রাঘব ইশারা করল, স্যার, এই মহিলা শাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল। ইন্সপেক্টর অনামিকার দিকে তাকালেন এবং হঠাৎ তার চোখ বড় বড় হয়ে গেল। পরিচয়ের মুহূর্ত। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালেন। ম্যাডাম, আপনি?
পুরো দোকানে নীরবতা নেমে এলো। রাঘবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রথম ধাক্কা। অনামিকা শান্ত স্বরে বলল, হ্যাঁ আমি। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে স্যালিউট করলেন। ম্যাডাম, আপনি এখানে? ভিড় এখন ফিসফিস করছিল, সত্যি সত্যি আইএএস ইনি? আমরা তো অন্য কিছুই ভেবে নিয়েছিলাম। শান্ত জবাব। অনামিকা শুধু এটুকু বলল, আমি এখানে একজন গ্রাহকের মতো এসেছিলাম। তার কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না, কিন্তু সেই শব্দগুলো সরাসরি মনে গিয়ে বিঁধছিল। রাঘবের অবস্থা। রাঘবের মুখের রং উড়ে গিয়েছিল। যে মহিলাকে সে এতক্ষণ ধরে অপমান করছিল, সে সেই ব্যক্তি যাকে সে একসময় ভয় পেত। অনামিকা ধীরে ধীরে ইন্সপেক্টরের দিকে তাকাল। আপনি বলবেন, একজন গ্রাহকের সাথে এমন আচরণ কি ঠিক? ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে বললেন, না ম্যাডাম, একদমই নয়। ভিড় এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যারা হাসছিল তারা এখন চুপ ছিল। অনামিকা রাঘবের চোখের দিকে তাকিয়ে বলল, আজ তুমি আমাকে নয়, নিজের সংস্কারকে উন্মোচিত করেছ। আর তারপর সে ঘুরে দাঁড়াল এবং দোকান থেকে বেরিয়ে গেল। কিন্তু এই গল্প এখানেই শেষ হয়নি। আসল গল্প তো এখন শুরু হতে যাচ্ছিল। কারণ যেদিন একজন নারী চুপ থেকে অপমান সহ্য করে নেয়, সেদিনটি তার দুর্বলতা নয়, বরং তার ঝড়ের আগের শান্তি হয়ে থাকে। এখন একদম শান্ত ছিল, যেন কেউ হঠাৎ করে তাদের মস্তিষ্কে ব্রেক কষে দিয়েছে। রাঘবের গলা শুকিয়ে গিয়েছিল। যে মহিলাকে সে কয়েক মিনিট আগে চোর বলছিল, সে এখন তার সামনে এক শক্তি হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি উল্টাতে শুরু করল। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে তার কনস্টেবলকে ইশারা করলেন, সবাই একটু পিছিয়ে যান, এটা ম্যাডামের ব্যাপার। ভিড় পিছিয়ে যেতে শুরু করল। কিছু লোক যারা আগে হাসছিল, এখন ধীরে ধীরে বাইরে সরে যেতে লাগল। রাঘব সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু এখন তার পায়ে আর সেই জোর ছিল না। অনামিকার শান্ত মুখ। অনামিকা একদম শান্ত ছিল। তার মুখে না রাগ না ভয়, কেবল এক অদ্ভুত স্থিরতা। সে ধীরে ধীরে বলল, ইন্সপেক্টর, আপনি সব শুনেছেন? ইন্সপেক্টর মাথা নত করলেন। জি ম্যাডাম। তাহলে এখন বলুন, আইন কি শুধু গরিবদের জন্য? এই শব্দগুলো সরাসরি বুকে বিঁধল। রাঘবের ভয়। রাঘব সাহস জোগাল, তাই না? না ম্যাডাম, আমার সেই উদ্দেশ্য ছিল না। শুধু আমার মনে হলো যে। অনামিকা মাঝপথেই তার কথা কেটে দিল। তোমার মনে হলো? তার কণ্ঠস্বর এখন একটু শীতল হয়ে গিয়েছিল। তোমার মনে হলো যে আমি চোর? রাঘবের কাছে কোনো জবাব ছিল না। ভিড়ের চিন্তাভাবনা বদলানো। একজন বয়স্ক লোক এগিয়ে এলেন। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা না ভেবেচিন্তে কথা বলতে শুরু করেছিলাম। অনামিকা মৃদু হাসল। ভুল আপনাদের নয়, আমাদের সমাজটাই এমন। আইনের মুখোমুখি। ইন্সপেক্টর রাঘবের দিকে তাকালেন। আপনি জানেন আপনি কি করেছেন? আপনি একজন সম্মানিত অফিসারকে অপমান করেছেন, মিথ্যা অভিযোগ করেছেন এবং পুলিশের অপব্যবহার করেছেন। রাঘবের হাত কাঁপতে লাগল। স্যার, আমি ক্ষমা চাইছি। অনামিকার সিদ্ধান্ত। সবার মনে হল যে এখন সে রেগে গিয়ে কেস করে দেবে, কিন্তু অনামিকা ধীরে ধীরে বলল, না ইন্সপেক্টর, কোনো কেস হবে না। সবাই অবাক হয়ে গেল, ইন্সপেক্টরও। কিন্তু ম্যাডাম, আমি বললাম না কোনো কেস হবে না। তার কণ্ঠস্বরে আদেশ ছিল। সবার চমকে ওঠা। রাঘব সুস্থির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে বুঝতে পারছিল না যে মহিলাকে সে সবার সামনে অপমান করল, সে এত সহজে তাকে ছেড়ে কেন দিচ্ছে। আসল খেলা শুরু। অনামিকার রাঘবের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় ক্ষমা চাইলে সবকিছু ঠিক হয়ে যায়? রাঘব চুপ করে রইল। না রাঘব, কিছু জিনিস ক্ষমায় নয়, উপলব্ধিতে ঠিক হয়। রহস্যময় ইঙ্গিত। সে তার ব্যাগ থেকে একটি ছোট কার্ড বের করল এবং কাউন্টারে রেখে দিল। কাল সকাল 11টায় এই ঠিকানায় আসবে। রাঘব কার্ডটি তুলল। তাতে লেখা ছিল জেলা কালেক্টর কার্যালয়। তার বুক ধরফর করতে লাগল। ভয় এবং বিভ্রান্তি। ম্যাডাম সেখানে কেন? সে ভয় পেয়ে জিজ্ঞাসা করল। অনামিকা শুধু এটুকু বলল, কাল বুঝতে পারবে। আর তারপর সে ঘুরে দোকান থেকে বেরিয়ে গেল। ঝড়ের আগের শান্তি। দোকানে নীরবতা ছিল। ভিড় ধীরে ধীরে শেষ হয়ে গেল। রাঘব একা দাঁড়িয়েছিল, হাতে সেই কার্ড এবং মাথায় হাজারো প্রশ্ন। রাতের অস্থিরতা। সেই রাতে রাঘব ঘুমাতে পারেনি। বারবার তার সেই দৃশ্য মনে পড়ছিল। অনামিকার শান্ত মুখ, তার চোখের গভীরতা এবং সেই শেষ কথাগুলো, কাল বুঝতে পারবে। অতীতের স্মৃতি তার মনে পড়তে লাগল। কিভাবে সে অনামিকাকে কাঁদতে দেখেছিল, কিভাবে সে তাকে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছিল। আর আজ সেই নারী তার সামনে এত শক্ত হয়ে দাঁড়িয়েছিল। পরের দিন সকাল 10:45-এ রাঘব জেলা কালেক্টর কার্যালয়ের বাইরে দাঁড়িয়েছিল। তার হাত ঘামে ভিজে গিয়েছিল, বুক দ্রুত ধরফর করছিল।
অফিসের পরিবেশ, বড় বড় গাড়ি, সিকিউরিটি গার্ড, ভেতরে যেতে থাকা অফিসার সব কিছু তাকে ছোট অনুভব করাচ্ছিল। ভেতরের যাত্রা, সে ভেতরে ঢুকতেই রিসেপশনিস্ট জিজ্ঞাসা করল, আপনি কার সাথে দেখা করতে চান? সে ধীরে ধীরে বলল, ম্যাডাম অনামিকার সাথে। রিসেপশনিস্ট সঙ্গে সঙ্গে সম্মানের সাথে বলল, আপনি বসুন, ম্যাডাম আপনাকে ডাকবেন। অপেক্ষার ভয়, প্রতিটি সেকেন্ড ভারী মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন সে কোনো শাস্তির জন্য অপেক্ষা করছে। ডাক এলো, রাঘবজি ভেতরে আসুন। তার শ্বাস আটকে গেল। অনামিকার আসল রূপ। দরজা খুলতেই তার চোখ আবার বড় বড় হয়ে গেল। সামনে সেই অনামিকা, কিন্তু এখন সে সাধারণ শাড়ি পরা মহিলা নয়, এখন সে ছিল আইএএস অফিসার অনামিকা। টেবিলের পেছনে বসা, পুরো ক্ষমতা আর আত্মবিশ্বাসের সাথে। পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। রাঘব ধীরে ধীরে ভেতরে এলো। তার পা ভারী ছিল। বসো, অনামিকা বলল। তার কণ্ঠস্বরে এখন অধিকার বোধ ছিল। প্রথম প্রশ্ন, তুমি জানো আমি তোমাকে এখানে কেন ডেকেছি? রাঘব মাথা নিচু করে নিল। না ম্যাডাম। বড় খোলসা। অনামিকা একটি ফাইল তার দিকে এগিয়ে দিল। এটা দেখো। রাঘব ফাইলটি খুলল এবং ভেতরে দেখতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ ভয়ে ভরে গেল। তার হাত কাঁপতে লাগল, কারণ সেই ফাইলে শুধু কাগজ ছিল না, বরং তার জীবনের সব কালো সত্যি ছিল। আর এখন সিদ্ধান্ত অনামিকার হাতে ছিল। ঘরে নীরবতা ছিল। রাঘবের আঙুলগুলো তখনও কাঁপছিল। তার চোখ ওই ফাইলের উপর স্থির ছিল, আর বুক এত দ্রুত ধরপড় করছিল যে মনে হচ্ছিল যেন বাইরে বেরিয়ে আসবে। অনামিকা চেয়ারে সোজা হয়ে বসেছিল। মুখে সেই একই তেজ, সেই শীতলতা, কিন্তু চোখে এবার শুধু কষ্ট ছিল না, ন্যায় বিচার ছিল। ফাইলের সত্যি, খোলো এটা, অনামিকা ধীরে ধীরে বলল। রাঘব কাঁপা হাতে পাতা উল্টাল। প্রথম পেজ, জিএসটি চুরির রেকর্ড। দ্বিতীয় পেজ, জাল বিলিং। তৃতীয় পেজ, কালো টাকার হিসাব। প্রতিটি পাতার সাথে তার মুখ আরও মলিন হয়ে যাচ্ছিল। সত্যের মুখোমুখি এসব। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। এসব কিভাবে? অনামিকা তার চোখের দিকে তাকিয়ে বলল, আইএএস শুধু ফাইল সই করার জন্য হয় না রাঘব, সিস্টেমকে বোঝার জন্য এবং ভুল ধরার জন্য হয়। প্রমাণের জাল। গত 6 মাস ধরে আমি তোমার দোকান আর তোমার পুরো নেটওয়ার্কের ওপর নজর রাখছিলাম। রাঘব হতবাক হয়ে গেল। তুমি আমাকে ট্র্যাক করছিলে? না, অনামিকা বলল, আমি আইনকে তার কাজ করতে দিচ্ছিলাম। রাঘবের ভেঙে পড়া এখন তার হাঁটু জবাব দিতে শুরু করল। সে চেয়ার থেকে উঠে সোজা অনামিকার সামনে ঝুঁকে পড়ল। ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি বরবাদ হয়ে যাব। তার চোখ থেকে জল বইতে লাগল। পুরনো স্মৃতির সংঘাত। অনামিকা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তার সেই দিনের কথা মনে পড়ল, যেদিন সে নিজে তার সামনে কাঁদছিল। রাঘব, আমাকে বের করে দিও না। আর সেদিন সে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আজকের পার্থক্য, আজ পরিস্থিতি বদলে গিয়েছিল। আজ রাঘব কাঁদছিল আর অনামিকা চুপ ছিল। সিদ্ধান্তের সময়, তুমি জানো, অনামিকা বলল, এসবের জন্য শাস্তি কি হয়? রাঘব মাথা নাড়ল। জেল, হ্যাঁ। সে বলল, অন্তত 7 বছর। ভয়ের চরম সীমা। রাঘবের শরীর কেঁপে উঠল। ম্যাডাম, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার মা, আমার ঘর। অনামিকার প্রশ্ন, আর আমার জীবন? অনামিকা প্রথমবার চড়া গলায় বলল। ঘর কেঁপে উঠল। যখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, যখন তুমি আমাকে সমাজের সামনে নিচে নামিয়েছিলে, তখন তুমি ভেবেছিলে আমার জীবনের কথা? নীরবতার জবাব। রাঘবের কাছে কোনো জবাব ছিল না। সে শুধু মাথা নিচু করে কাঁদতে লাগল। সবচেয়ে বড় টুইস্ট। কয়েক সেকেন্ড পর অনামিকা ফাইল বন্ধ করে দিল এবং বলল, কিন্তু রাঘব মাথা তুলল। অপ্রত্যাশিত সিদ্ধান্ত। আমি তোমাকে জেলে পাঠাবো না। ঘরে আবার নীরবতা। রাঘব বিশ্বাস করতে পারল না। কি? নতুন পথ। শাস্তি জরুরি, অনামিকা বলল, কিন্তু সব শাস্তি জেল হয় না। কিছু শাস্তি মানুষকে বদলানোর জন্য দেওয়া হয়। শর্ত। সে একটি কাগজ তার দিকে এগিয়ে দিল। এটা সই করো। রাঘব পড়ল এবং তার চোখ আবার বড় বড় হয়ে গেল। কাগজে কি ছিল? নিজের পুরো অবৈধ উপার্জন সরকারের হাতে তুলে দিতে হবে। দোকান আইনিভাবে চালাতে হবে। প্রতি মাসে গরিব মহিলাদের জন্য বিনামূল্যে শাড়ি বিতরণ করতে হবে এবং নিজের ভুল প্রকাশ্যে স্বীকার করতে হবে। অহংকারের পতন। রাঘবের জন্য এটাই সবচেয়ে কঠিন ছিল। ম্যাডাম, এটা তো আমার সম্মান। অনামিকা সঙ্গে সঙ্গে বলল, সম্মান? যে মানুষ অন্যের সম্মান করে না, সে নিজের সম্মানের আশা কিভাবে করতে পারে? চূড়ান্ত সিদ্ধান্ত।
কয়েক সেকেন্ড পর রাঘব কাঁপা হাতে সই করে দিল। তার অহংকার আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কয়েক মাস পর সময় কেটে গেল, একই দোকান, কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছিল। নতুন শুরু। প্রতি মাসে সেখানে গরিব মহিলাদের লাইন লাগত এবং রাঘব নিজে দাঁড়িয়ে তাদের শাড়ি দিত। অনুশোচনা। তার চোখে এখন আর অহংকার ছিল না, কেবল অনুশোচনা ছিল। অনামিকার জীবন। অনামিকা এখনও তেমনই ছিল, কঠোর, সৎ এবং মজবুত, কিন্তু এখন তার মুখে একটা তৃপ্তি ছিল। এক শেষ দেখা। একদিন রাঘব তার অফিসে এলো। ম্যাডাম, সে বলল। থ্যাংক ইউ, ধন্যবাদ। শান্ত জবাব। অনামিকা জিজ্ঞাসা করল, কিসের জন্য? রাঘবের কথা। আমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, আমাকে শোধরানোর জন্য। তার চোখে সততা ছিল। শেষ শব্দ। অনামিকা মৃদু হেসে বলল, যদি তুমি সত্যি সত্যি বদলে গিয়ে থাকো তবে সেটাই আমার জয়। গল্পের বার্তা। কখনো কখনো প্রতিশোধ নেওয়া জরুরি নয়, কখনো কখনো সঠিক পথ দেখানোই সবচেয়ে বড় প্রতিশোধ হয়। এই গল্পটি আপনাদের কেমন লাগলো? এর কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে? অনামিকা কি ঠিক করেছে, নাকি তার রাঘবকে জেলে পাঠানো উচিত ছিল? আপনাদের উত্তর কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।